আচ্ছা, বৃষ্টিকে নিয়ে যে ভিডিওগুলো করছি সেখানে আমার ভিউয়ার্সরা কিন্তু আমার সাথে সহমত জানিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, এবং তারা বলেছে হ্যাঁ তুমি এই টপিকে ভিডিও করো, আমরা দেখব, তোমার পাশে আছি, তোমার সাথে আছি। তো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, আমরা যে ভিডিওগুলো করি সেগুলো অবশ্যই ভিউজের জন্যই তো করি। তো সেখানে কোনো নতুন টপিক নিয়ে যখন আমরা এন্ট্রি নিই, তো সেখানে যদি ভিউয়ার্সরা সেটায় খুব একটা কি বলবো কিউরিসিটি না দেখায়, যদি ভিডিওতে ভিউজ না দেয়, তাহলে আমরা আর সেই টপিক নিয়ে ভিডিও করতে ভালো লাগে না। এর আগে বহুবার আমার হয়েছে, আমি অনেক অনেক নতুন নতুন টপিক নিয়ে এসে ভিডিও করেছি, তো সেক্ষেত্রে সবাই সেই জিনিসটা হয়তো অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এই বৃষ্টি প্রীতমের ব্যাপারটা অনেকে আমাকে বলেছে হ্যাঁ তুমি করো, আমরা দেখব। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। হ্যাঁ, এখন যে ভিডিওটা করতে এসেছি অবশ্যই বৃষ্টি প্রীতমকে নিয়ে। তোমরা দেখছো যে ও দুদিন ধরে কোনো ভিডিও দিচ্ছে না। কেন দিচ্ছে না, কিসের জন্য দিচ্ছে না, আদৌতে ও ভর্তি হয়েছে কিনা কিছুই আমরা জানি না, বা কিছু কারণে দিচ্ছে না সেটা বলতে পারবো না। যবে দেবে তখন ডেফিনেটলি কারণটা জানাবো। তো এখন যেটা সবথেকে বড় কথা উঠে আসছে, যে আমি যখন প্রথমে একটা ভিডিও করে বলেছিলাম যে বৃষ্টি আর প্রীতমের চ্যানেলটাতে ভিউজ দাও, তখন আমার কিছু ভিউয়ার্সরা বলেছিল তোমার কথা শুনে আমরা ওই চ্যানেলটায় গেছি এবং ভিডিওতে ভিউজ দিয়েছি, এবং তখন থেকেই আমাদের প্রীতমকে কিন্তু পছন্দ হয়নি। ওর ট্যাঙ্গস ট্যাঙ্গস কথা এবং ওর ওই ভয়েস ওভারের মধ্যে দিয়ে ওর রুড অ্যাডামেন্ট মেন্টালিটিটা বোঝা যেত, এবং একটু অহংকারী টাইপের, একটু অন্য ধরনের কথা বলতে ভালো লাগেনি, প্রথম দিনই ভালো লাগেনি। কিন্তু যেহেতু মেয়েটি অসুস্থ তাই ভিউজটা দিয়েছিলাম। এবং সবথেকে বড় কথা, সবথেকে যে জিনিসটা ওরা বেশি লক্ষ্য করেছে সেটা হচ্ছে ওই বাচ্চাটা, যেটাকে মনে হয়েছে স্ক্রিপ্টেড, মানে বাচ্চাটাকে স্ক্রিপ্ট লিখে সেটা মুখস্থ করিয়ে ওকে দিয়ে বলাতো। হ্যাঁ এক্স্যাক্টলি, বাচ্চাটা ঠিক মুখস্থ বিদ্যা যেরকম করে পড়াশোনা, ঠিক সেরকমভাবে পড়াশোনার মতো মুখস্থ বিদ্যা করে আসতো, এবং বাচ্চাটা ভীষণ কিউট এবং খুবই পাকা অতি অল্প বয়সে। তো সেই জায়গায় এই জিনিসগুলোকে মুখস্থ করে সেইগুলোই ও বলতো এবং চোখ বুজিয়ে কান্নাকাটি করতো। তো স্বাভাবিক, আমরা কিন্তু খুব একটা জিনিসে বেশি ইমোশনাল হয়ে পড়ি, সেটা হচ্ছে বাচ্চার কান্না, বাচ্চার অ্যাক্টিভিটিস, বাচ্চার কষ্ট। এটা কিন্তু আমরা দেখলেই প্রচণ্ড গলে পড়ি। কারণ এই মানুষের তো পরিচয় এটা, যে একটা মানুষ বাচ্চা ভালোবাসে না, ফুল ভালোবাসে না, এটা হতে পারে না। তো সেই জন্য সেই জায়গা থেকে এই জায়গাটাকে ইউটিলাইজ করার জন্য বাচ্চাটাকে পুরোপুরি প্রপ হিসেবে ইউজ করেছিল। রেগুলার বাচ্চাটাকে দেখিয়ে বাচ্চার মুখ থেকে এই ধরনের মিষ্টি মিষ্টি কথা স্ক্রিপ্টের মাধ্যমে বলিয়ে ভিডিওতে অ্যাট্রাকশন আনার চেষ্টা করেছে। তো বাচ্চাটাকে টোটালি ইউজ করা হয়েছে, এবং বাচ্চাকে বলা হয়েছে তুমি এরমভাবে বলো, এরমভাবে বলো, এরমভাবে বলো। না, আমি বলছি না যে বাচ্চাটাকে প্রীতম ভালোবাসে না, এটা আমি কখনোই বলবো না। বাচ্চাটা যদি সত্যি ওর ভাইপো হয়ে থাকে তাহলে তো এই ভালোবাসাটা এমনিও থাকবে, কারণ আর যাই হোক ও তো ব্লাড রিলেশনের, ঠিক আছে। আর অনেকেই বলছে প্রীতমকে আর অর্ককে একরকম দেখতে, এর মিনিংটা কি করতে চাইছে ভিউয়ার্সরা সেটা আমি বুঝতে পারছি না। না, যদি অর্কর বাবা অন্য কেউ হয়েও থাকেন সেক্ষেত্রেও ব্লাড রিলেশন যেহেতু আছে, যেহেতু অর্কর বাবার সাথে প্রীতমের একটা ব্লাড রিলেশন আছে, সেহেতু হতেই পারে একরকম দেখতে। আবার অনেকে অন্য মিনিংও করতে পারে, সেটা কতটা সত্যি আমি সেটা জানি না। তবে এই ঘটনাটা আগে পরকীয়া পরে বিয়ে এরকমই কিছু একটা হয়েছে। কারণ আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, অনেক ভিডিও দেখে এবং কিছু শুনে এটা বুঝতে পারলাম যে বৃষ্টির সঙ্গে যার বিয়ে হয়েছিল তার সঙ্গে বৃষ্টির এজ গ্যাপ অনেকটা ছিল, এবং সেই জায়গায় তাদের মধ্যে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হয়নি। এটা আমরা জানি যে একটি ছেলে এবং মেয়ের মধ্যে যদি এজ ডিফারেন্স প্রচুর বেশি হয় তাহলে কিন্তু একটা মেন্টালিটির ডিফারেন্ট হয়, আর সেটাই কিন্তু পরবর্তীকালে একটা মানসিক গ্যাপের তৈরি করে। যেমন ধরো, আমি এই বয়সে যে জিনিসটা ভালোবাসছি, যে আনন্দ ফুর্তি বিলাসিতা, আমার হাজব্যান্ড যদি অনেকটা বেশি ম্যাচিওর হয় সে সেটা পছন্দ করছে না, তার জীবনে অতটা উচ্ছ্বাস নেই, কারণ সে সেগুলো পেরিয়ে এসেছে। মানে একটা 20 বছর বয়সী মেয়ের সঙ্গে যদি একটা 35 বছর বয়সী ছেলের বিয়ে হয়, তাহলে সেই 35 বছরের ছেলের ম্যাচুরিটি অনেক ডেভেলপ করে গেছে, 20 বছরের মেয়ের ইনোসেন্সি অনেক বেশি। তো ডেফিনেটলি একটা এজ গ্যাপ
গ্যাপ, একটা ব্যারিয়ার্স আছে এবং যার জন্য তাদের মেন্টাল মিসম্যাচ হতেই পারে, আর সেই জায়গা থেকে একটা গ্যাপ হতেই পারে। তো হয়তো বৃষ্টির সাথে বৃষ্টির হাজব্যান্ডের এরকম একটা মেন্টাল গ্যাপ ছিল এবং সেই জায়গা থেকে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি, দুজনের মধ্যে ওই স্বামী স্ত্রীর একটু ভারিক্কি ব্যাপারগুলো ছিল। আর ঠিক এই জায়গায় বৃষ্টি কী হয়েছে, প্রীতম যেহেতু ওর এই কাছাকাছি বয়সী, ওর থেকে 1 বছরের ছোট, সেহেতু ওই দেওরের সঙ্গে খুনসুটি বা ভালো লাগার গল্প সেগুলো করতে 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 একটা কি হয়, নিজেদের মধ্যে ইনফ্যাচুয়েশন তৈরি হয়ে যায় এবং সেই জায়গা থেকে দুজনের মধ্যে একটা সখ্যতা, বন্ধুত্ব তৈরি হয়ে যায়, যেটা পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। তো কোয়াইট ন্যাচারাল হাজব্যান্ডের সঙ্গে একটা মেন্টাল গ্যাপ আর তার সঙ্গে একটা মেন্টাল মিল, এই জায়গা থেকে দুজনের মধ্যে একটা ডিফারেন্ট হয়ে যায় এবং বৃষ্টি তখন তার বরকে নেগলেক্ট করতে থাকে এবং তার বর তো ডেফিনেটলি সেটা বুঝতে পারে এবং সেক্ষেত্রে প্রীতমের ওদের বাড়িতে ঘন ঘন যাতায়াতটাও তার বরের চোখ এড়ায় না। তারপর কোনো এক দিদির সাহায্য নিয়ে তারা মোটামুটি রীতিমতো দেখাশোনা, কথাবার্তা এগুলো বলতো। পরবর্তীকালে তো তোমরা শুনেছো যে তারা আগেই রেজিস্ট্রি করে নিয়েছে। যতই সেই বিয়েটা সোশ্যাল হোক, সেই সোশ্যাল বিয়ের যদি ডিভোর্স না হয় তাহলে কোনো রেজিস্ট্রি বিয়ে ওরকমভাবে ওইভাবে হয় না, কারণ তোমাকে ওই জায়গাটা ডিভোর্স করতে হবে, কারণ তুমি সবার সামনে, সমাজে সবার সামনে, বাড়ির বড়দের সামনে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো, সেটা ডিভোর্স না করে তুমি দিম করে আরেকটা রেজিস্ট্রি বিয়ে করতে পারো? সেটা তো হয় না। যদি 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 তোমার হচ্ছে ওই বৃষ্টির বর যদি অবজেকশন করে তো, কিন্তু বৃষ্টির বর যদি অবজেকশন না করে তাহলে কিছু করার নেই, ঠিক আছে? কারণ তোমরা জানো যে বৃষ্টির বরের সঙ্গে সোশ্যাল ম্যারেজ হয়েছে, সেখানে যদি বৃষ্টির বর এই ব্যাপারটা নিয়ে আর বাড়ায় কোনো কেস কামারি না করে, কোনো প্রসেসিং না করে, তাহলে তো কিছু হবে না। তো যাই হোক, শোনা গেছে যে বৃষ্টির হাজব্যান্ড রীতিমতো ডিভোর্স ফাইল করে, মিউচুয়াল ডিভোর্স, এবং অনেকগুলো ডেট পড়ে যেগুলোতে কোনোটাতেই আমাদের বৃষ্টি প্রেজেন্ট থাকে না। তার মানে বুঝতে পারছো, এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে এবং একতরফা ডিভোর্স হয়তো ছেলেটি পেয়ে যাবে, হয়তো, আমি জানি না এটা কি হবে, অতটা আইনজ্ঞ তো আমি নই, তো হয়তো একতরফা ডিভোর্স পেয়ে যাবে। যে প্রতিবার বৃষ্টি আসে না, তার মানে একতরফা ডিভোর্স হয়ে যাবে, ঠিক আছে? এবার ডিভোর্স হয়ে গেলে তারপরে ওকে আবার নতুন করে রেজিস্ট্রি করতে হবে ডিভোর্স হয়ে যাওয়ার পর, না হলে এই যে রেজিস্ট্রি এটা ইনভ্যালিড, এটা কোনো গুরুত্ব নেই। অ্যাকচুয়ালি প্রীতম আর বৃষ্টি এখন লিভ ইনে আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তার মানে গল্পটা হচ্ছে পরকীয়া এবং বিবাহ বহির্ভূত প্রেম এবং বৌদি দেওরের পরকীয়ার গল্প, তারপর থেকে গিয়ে তারা লিভ ইন করা, তারপর থেকে তাদের অসুস্থতা, এবং তারা প্রথমেই অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছিল, তার কারণ তারা জানতো যে তাদের এই জিনিসগুলোকে ধামাচাপা দিতে হবে, অথচ সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে হবে। তাই তারা সিম্প্যাথি কার্ড প্রথম থেকেই খেলা শুরু করেছে। প্রথমে তাদের কষ্টের সংসার দেখিয়েছে, কষ্ট করে সার্ভাইভ করা দেখিয়েছে, এবং তার আগে থাকতে ফিলটা এমনভাবে তৈরি করা হয়েছিল, যখন বৃষ্টি ওদের মানে ওর বরের বাড়িতে ছিল তখন থেকেই ও নিজেকে সিঙ্গেল মাদার বলে প্রতিস্থাপন করেছে, এবং সেই সময় বৃষ্টি কিছু কাজকর্ম করতো না, তবু লোকের কাছে বলেছে সে তখন চাকরি করতো, ঠিক আছে? কিন্তু সেটার কোনো প্রুফ পাওয়া যায়নি যে সে চাকরি করতো, এবং সেই ফ্ল্যাটে কিন্তু ওর হাজব্যান্ডও থাকতো। সেই অবস্থায় যেহেতু ওর হাজব্যান্ডের সঙ্গে ওর মেন্টালি এবং ফিজিক্যালি অনেকটা ডিট্যাচমেন্ট ছিল, তো ভিডিও করতে পারতো। তো সেই ভিডিও করে করে, কারণ হাজব্যান্ড তার বাড়িতে থাকতো না, কাজকর্ম তো করতো, তো ভিডিও করে করে লোকের কাছে ও বলেছে সিঙ্গেল মাদার বলে লোকের সামনে করেছে, করে একটা ফিল্ড তৈরি করেছে। তারপরে তো সমস্ত কিছুই তোমরা জানো, যে তারপরে হচ্ছে এই ব্যাপারটা আসে, যে প্রীতমের ব্যাপারটা আসে, এবং তারপরে সব কিছু হয়েছে। মানে ও কি করেছে দেখো, মানে ওর বাচ্চাটিকে নিয়ে অলরেডি তার হাজব্যান্ডের বাড়ি থেকে বেরিয়ে এসে প্রীতমের হাত ধরে পরকীয়া রিলেশনটাকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু লোকের কাছে এটা শো করেনি। লোকের কাছে এটা শো করেছে যে আগে ও হাজব্যান্ডের থেকে মানে কি বলবো, ঝামেলা হয়ে সেখান থেকে
রীতিমতো নিজের প্রাণ সংশয় হচ্ছিল, সেই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে, তাহলে এটা একটা সিম্প্যাথি কার্ড। আচ্ছা, তারপরে সেখান থেকে সে সিঙ্গেল মাদার, বাচ্চাকে নিয়ে স্ট্রাগল, এটাও একটা সিম্প্যাথি কার্ড। আচ্ছা, তারপরে সে কষ্ট করে আবার লাইফ শুরু করলো, যেখানে কিনা একটি ছেলে যে তাকে মানে অবিবাহিত একটি ছেলে যে তার বাচ্চা শুদ্ধ তাকে অ্যাকসেপ্ট করে, মানে তাকে বিশাল একটা মানে কি বলবো মর্যাদা দিয়ে একটা নতুন করে সংসার পাতলো। তার মানে সেই জায়গায় প্রীতম মহান হয়ে গেল, ঠিক আছে। তারপরে এলো তাদের স্ট্রাগলের জীবনযুদ্ধ, সেটা দেখলে। তারপরে এলো তার শারীরিক অসুস্থতা, বুঝতে পেরেছো? মানে একটার পর একটা সিঙ্ক্রোনাইজ করে পুরোপুরি দর্শকদেরকে মোল্ড করে তাদের থেকে ইমোশনটা কুট করে নিয়ে সেটা দিয়ে ভিউজ কামিয়ে রেভিনিউ আর্ন করে দিব্যি খোশ মেজাজে ছিল, বুঝতে পেরেছ? এবং পুরোটাই কিন্তু একটা বড় স্ক্রিপ্টেড নাটক, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবং সবসময় প্রীতমের এই উত্তরটাই ছিল যে হ্যাঁ, আমরা তো ভিউজ কামাতেই এসেছি। ইউটিউবে কী জন্য লোকে আসে? ভিউজ কামাতে। একদমই ঠিক কথা, ইউটিউবে কী করতে লোকে আসে? ভিউজ কামাতেই আসে। কিন্তু সেই ভিউজটা কি ইমোশনালি ব্ল্যাকমেল? সেটা অরিজিনাল সত্য কথা বলে কি তুমি ভিউজটা কামিয়েছো? তোমার তো পুরো ব্যাপারটা ক্রিয়েটিভিটি নয়, তোমার তো পুরো ব্যাপারটাই শুধুমাত্র সিম্প্যাথি কার্ড খেলা। এবং তুমি খুব ভালো করে জানতে, তুমি একথাও বলেছো যেদিনকে বৃষ্টি সুস্থ হয়ে যাবে তারপরে তো আর সেই লেভেলের ভিউজ হবে না, তারপরে যখন সুস্থ হয়ে যাবে তখন আমি আর চ্যানেলটা চালাবো না, আমি চ্যানেলটা বৃষ্টির হাতে হ্যান্ড ওভার করে দেবো, ও এবার যা ভালো বুঝবে করবে। তার মানে কি? তার মানে খেলা তো ততদিনে শেষ, সরি, মানে যা ইনকাম করা যা করা সেই খেলা তো ততদিনে শেষ, মানে পুরোটা নিয়ে নেওয়া হয়ে যাবে। তারপরে যে চ্যানেল চালানোর সেই লেভেলের দরকার নেই, যেরকম চলবে সেরকম তো আর বিশাল কিছু ভিউজ কামানোর আর দরকার নেই। এখন যে লেভেলের ভিউজটা হচ্ছে তখন তো সেটা দরকার নেই, এটাই কিন্তু বোঝাতে চেয়েছে। তো যাই হোক, এটা একদম ওয়েল প্ল্যান্ড সিঙ্ক্রোনাইজ সিম্প্যাথি কার্ড খেলে লোককে ইমোশনালি ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করার একটা নতুন পন্থা, বুঝতে পেরেছো? এবং এই পুরো মাস্টার মাইন্ডটা কিন্তু প্রীতম, এবং প্রীতমের চোখ মুখ সেটা বলে দিত। প্রীতমের চোখ মুখ, তার কথা, তার ওয়ে, তার বিহেভিয়ার এটা বলে দিত। ও যতই যা করতো, মানে ও দেখাতো যে ও ভীষণই ইনোসেন্ট, ডেডিকেটেড মেয়েটির প্রতি, মেয়েটাকে এই লেভেলের ও মানে আর কি যত্ন আত্মি করছে, যেটা সেই নিবেদিতার বড় করতো আর কি, করে নিজেকে মহান আসনে বসিয়ে রেখেছে। যে ছেলে শুধু একটি মেয়েকে বিয়ে করেছে, তার অসুস্থতায় তার স্বাদ ছেড়ে যায়নি, এবং সেই অসুস্থতাকে মানে সেই অসুস্থতার জন্য সে মেয়েটির চ্যানেলটাকে এইভাবে চালিয়ে মেয়েটাকে এইভাবে হেল্প করছে যাতে মেয়ের চিকিৎসার খরচটা সেখান থেকে জোগাড় হয় এবং ওদের খাওয়া দাওয়া চলে। মানে বুঝতে পেরেছো, পুরো একটা টোটাল একটা প্ল্যান করা একটা ফাঁদ বলতে পারো, মানে ভিউজে ইনকাম করার ফাঁদ। তো যাই হোক বন্ধুরা, মানে এখন ইউটিউবে না কাউকে আর বিলিভ করা যাচ্ছে না। এবার তোমরা বলতে পারো যে না, ওরা কন্টেন্ট বানাচ্ছে, ওদের কন্টেন্ট দেখতে ভালো লাগছে, লোক দেখছে। হ্যাঁ, কন্টেন্ট দেখতে ভালো লাগছে তাহলে তো দেখবেই, সেটা তো কোনো কথা নয়। কিন্তু এখানে সে কোনো ভালো লাগার জিনিস তো দেখায় না। এখানে সারাক্ষণ দুঃখ, সেই প্যানানি যেরকম কান্নাকাটির সিনেমা হতো না আগে, ওই সন্ধ্যা রায়দের সময়, তো সারাক্ষণ চোখের জল বের করছে, আর মানুষও সন্ধ্যা রানীকে দেখতে যেত ওই চোখের জলের জন্য, আর নিজেরাও ফ্যাচ করে কাটতো। ঠিক সেম জিনিসটা করা হচ্ছে, যে তোমার এই জায়গাতে হিট করে তোমার ইমোশনটাকে বের করে তোমার চোখের জলের মাধ্যমে সিম্প্যাথি কার্ডটা খেলে তোমাকে ভিউজ দিতে বাধ্য করবে, ঠিক সেটা হয়েছে। তো যাই হোক, নানা রকম পথ অবলম্বন মানুষ করছে, কিন্তু এরা নিজেদের যে কার্তুজ, যে কৃতকর্মগুলো, সেগুলোকে সাপ্রেস করে একটা লোককে সমানে ভিলেন প্রতিপন্ন করে নিজেদেরকে মহান সাজিয়েছে। মানে এখানে বৃষ্টির কতটা দোষ দেখো। হ্যাঁ, অবশ্যই এখনও শারীরিক অসুস্থতা, ওকে অনেক কিছুই বলা যায় না, তারপরেও বলি, দেখো
যার সঙ্গে অগ্নি সাক্ষী করে বিয়ে হলো সেই লোকটি, সে কিছু সেখানে ফোরকাস্ট করেনি, তাকে সমানে বদনাম করে গেল, তাকে ভিলেন সাজিয়ে ইউটিউবে নিজে সিম্প্যাথি কার্ড খেললো। তারপরে সেখান থেকে প্রীতমকে মহান সাজিয়ে ছেলেটিকে মানে সিংহাসনে বসিয়ে দিল, আর তার যে বিয়ে করা হাজব্যান্ড তাকে সমানে মাটিতে মিশিয়ে দিল। হ্যাঁ, তার কোনো চ্যানেল নেই, সে কাউকে বলতে পারছে না, সব ঠিক আছে, কিন্তু তারপরেও নিজেকে ভালো প্রতিপন্ন করা এবং নিজেদের সিম্প্যাথি কাট খেলে ভিউজ আর্ন করার জন্য অন্য কাউকে তুমি কি এইভাবে ছোট করতে পারো সোশ্যাল মিডিয়ায়? কোনো একদিনের জন্য তো তার সঙ্গে ঘর করেছো, তার থেকেই তো তোমার এই সন্তানটা জন্ম হয়েছে, এই সন্তানের বাবা তো সে। তাহলে এই জায়গা থেকে তোমাদের কোনো রকম বিবেক দংশন হয় না? আর সব থেকে বড় কথা, এই ছেলেটা তো একদিন সব সত্যিটা জানতে পারবে, তখন কি তোমাদেরকে রেসপেক্টটা দিতে পারবে, সেই ভ্যালুটা পারবে? নাকি শুধু টাকা ইনকাম করার জন্য তোমরা এটা করেছো জেনে সেও টাকার মুহূর্তে তোমাদের কিছু বলবে না? কোনটা? তো যাই হোক, কিছু বলার নেই আমার। সত্যি আমি যত শুনছি, তত দেখছি, তত খারাপ লাগছে আর ভাবছি। আর আমি না অনেক দিন ধরে ভিডিওগুলো দেখছি, জানো, আমার প্রথম থেকে একটু সন্দেহ হচ্ছিল, বাট আমি যেহেতু ওদেরকে আগে থাকতে ফলো করতাম না, সেহেতু পুরো ব্যাপারগুলো জেনে না জেনে তো কথা বলাটা ঠিক নয়, জিনিসটা ঠিক হবে না। তারপরে যখন আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো দেখছি, ভিউয়ার্সদের কথা শুনছি, করছি, তখন আমার ভীষণ ডাউট হলো এবং আমার তখন মনে হলো না, এইবার আমার প্রতিবাদ করার দরকার, এটা তো ঠিক হয়নি। যেমন ওর মানে শরীর খারাপের জন্য সবাইকে বলেছিলাম ওকে দেখো, ওকে সাপোর্ট করো, তেমন ওর যদি ভুল জিনিস বলে, মিথ্যার আশ্রয় নিয়ে করে, তাহলে সেই জিনিসটা কনফার্ম করে দেওয়ার রেসপন্সিবিলিটিও আমার। না, আমি তাকে ভিউজ দিতে বারণ করিনি, তার পাশে দাঁড়াতে বারণ করিনি। যদি কারণ মনে হয় সে দাঁড়াতেই পারে, মানে ভিউজ দিতেই পারে, সাপোর্ট করতেই পারে, কিচ্ছু বলার নেই। কিন্তু যেটা ভুল সেটা ভুল। মিথ্যাভাবে এইভাবে যদি লোকের ইমোশন নিয়ে খেলাধুলা করে, তাহলে তো তাকে বলতেই হবে, ছেড়ে তো দেওয়া যাবে না। তাই এই ভিডিওটা করার দরকার আমার মনে হয়। তো ডেলি বেসিসই আমি এদের নিয়ে কথা বলবো, যতদিন পারবো, মানে যতদিন কন্টেন্ট থাকবে কথা বলবো। তোমরা আমাকে শুধু এই চ্যানেলে এই ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো, যাতে আমি এই ব্যাপারটা নিয়ে আরও একটু বেশি ভিডিও দেখতে পাই, ভিডিও করতে পারি এবং ওদের আগের জিনিসগুলো দেখে রিয়েলাইজেশনটা আমার ঠিকঠাক আসে, যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। টাটা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।